আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই। অ্যাডভান্টেজের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। যারা যুক্ত হয়েছেন যথাসময়ে তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন জায়গায় আমাদের লিঙ্ক শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে মেনটেন্যান্সে যে কাজকর্মগুলো আছে আমাদের প্রপার ওয়েতে আমরা কিভাবে শিখবো, এবং যারা জব করতেছি তারা হচ্ছে বিভিন্ন প্রকার অডিট এবং হচ্ছে মেনটেন্যান্সের যে কাজগুলো, একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যে কোর কাজগুলো সেগুলো আমরা দেখব আজকের আলোচনাতে। তো প্রথমেই আপনাদেরকে আমি আমার একটু আলোচনা করতে চাই একটা পিডিএফ নিয়ে, তারপরে আমরা মেন আলোচনায় যাব 2-3 মিনিট পরে। আমরা যে বিষয়টা দেখেন আমাদের সিকোয়েন্সলি একটা এই আলোচনা করতে চাই, যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা জব সেক্টরে জব করে, এই এই বিষয়গুলো জানা খুবই জরুরি। যেমন কেবল ক্যালকুলেশন, এসটি এবং এলটি টাইপ, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার সিলেকশন, আরএসসি নিরূপণ, বিএনবিসি নিরূপণ, আরএসসি আইএসসি অনুযায়ী ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, বাস বার ক্যালকুলেশন, বিবিটি বাস বার ক্যালকুলেশন, ওয়েট ক্যালকুলেশন, এবং কত টাকা একটা ডিবিতে বা এমডিবিতে কত টাকা প্রয়োজন সেগুলো, বিবিটি সাইজ, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আর্থিং সিলেকশন এবং ক্যালকুলেশন, ভিসিবি আইডিএমটি রিলে সেটিং, সাবস্টেশনের দুটা ক্লাস, অটোক্যাডের 4টা ক্লাস, লাইট লাইটিং ক্যালকুলেশন, লুমেন মেথড, তারপর হচ্ছে এলপিএস ডিজাইন, ফুল এলপিএস ডিজাইন, এটা হচ্ছে আপনার নিরাপন, আরএসসি, বিএনবিসি, এনএফপিএ, এনএসসি, আইএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী। তারপর হচ্ছে এসএলডি, ইএলডি লোড টেবিল ক্যালকুলেশন, বিভিন্ন প্রকার অডিট, টেকনিক্যাল অডিট কিভাবে এসএলডি অ্যাপ্রুভ হবে সেগুলো, আইপিএস, ইউপিএস, আরএসসি নিরাপন, মেনটেন্যান্স ডকুমেন্টস, ইলেকট্রিক্যাল ওয়ার্ক টেস্ট গুলো কি কি করতে হয়, সিবি আপডেট। তারপর হচ্ছে আর একটা ক্লাস হচ্ছে আর্থিং লিকেজ রিলে সেটিং, এটা অ্যাড করেছি। 25টা ক্লাস হবে আমাদের। এটা আমরা কি দিব, ওয়াল ডকুমেন্টস পিডিএফ দিব, ডেইলি ক্লাস রেকর্ড দিব, অফলাইন ক্লাসের অপরচুনিটি, সাবস্টেশন আছে আমাদের, প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবো, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবেন। আমরা যে সার্টিফিকেটটা দিব এসএসসি সার্টিফিকেটের মতো করে আপনি অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন। সাজেশন ফর 20 বছর বা আমাদের সিনিয়র গ্রাজুয়েট, বুয়েট, কুয়েটে যারা আছেন তাদের সাথে, সিনিয়রদের সাথে আপনারা কমিউনিকেশন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং, অটোমেশন বা হচ্ছে যে কোনো বিষয়ে। এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স, এগুলো আমরা আলোচনা করে থাকি। শুধু এটা আলোচনা হচ্ছে প্রফেশনালি আলোচনা, যে আপনারা এই কাজগুলো মানে শিখবেন এবং ফ্যাক্টরিতে কিভাবে হয় এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করে জিনিসগুলো আমরা করি। প্রিয় ভাইরা, তো ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা যুক্ত হয়েছেন। আমি আমার পরিচয় দিয়ে আমাদের একটু একটা আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদেরকে সাথে রাখার জন্য একটু মেহরবানি করে আজকের আলোচনার শুরুতে একটু কষ্ট দিব আপনাদেরকে, যে আমাদের এই একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাদের পেজ দেখেছেন। এই ইউটিউব চ্যানেলে টোটালি আমরা ইঞ্জিনিয়ারিং যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করে থাকি, বিভিন্ন প্রকার অডিট এবং হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড, এগুলো সবগুলো ইলেকট্রিক্যাল অটোক্যাড, বিভিন্ন প্রকার আপনার পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার কিভাবে ইনস্টল দিবেন এবং কিভাবে কাজ করবেন, বিভিন্ন ভোল্টেজ ড্রপ থেকে শুরু করে এখানে সবগুলো শিক্ষা, স্টার ডেল্টা থেকে শুরু করে মানে সব টাইপেরই সিবি আপডেট কিভাবে করবো, আর্থিং কেবল, এটা একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট যে আমি এটা দিচ্ছি আপনাদের সাথে থাকার জন্য। একটা সুযোগ তৈরি হবে, আমি আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, জাস্ট 2টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যাট বক্সে ডান লিখবেন। এটা আপনাদের জোর জালাম না যে আপনাদের সেমিনার আসছি সেজন্য এটা করতে হবে, বিষয়টা এরকম না। জাস্ট এটা হাইলি রিকোয়েস্ট, প্লিজ ব্রাদার। আপনারা আমাদের চ্যাট বক্সে নাম্বারটা দিয়েছি, একটু ডান লিখলে ভালো লাগবে। জাস্ট এটা হাইলি আপনাদের রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান লেখার জন্য অনুরোধ করছি। কাজে আবুল
হাসনাত ভাইকে ধন্যবাদ। ভিভো একজন ভাই গান লিখেছেন, ধন্যবাদ। সকল মানে আমি চাচ্ছি যে যে ভাইগুলো আছেন আপনাদের অনেক উপকারে আসবে এই চ্যানেলটা। যখন ধরেন আসলে মানে টাইম সাপেক্ষে করে কোনো কিছু শেখা হয় না, হাঁটতেছেন একটা দেখেন এখানে রিকোয়ার ডকুমেন্টস ফর আরএসসি অ্যাকর্ড ইলেকট্রিক্যাল অডিট, ইলেকট্রিক্যাল অডিট অনুযায়ী কি কি ডকুমেন্টস চাই এখানে আছে আরএসসি। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অটোক্যাড যারা জানেন না এখানে থেকেই শিখতে পারবেন, ঠিক আছে? তো এবং হচ্ছে পিএলসি প্রোগ্রামিং, স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড একদম মানে গঠনমূলক সুন্দরভাবে এই চ্যানেলটাতে দেওয়া আছে। ভিএফডির প্যারামিটার কিভাবে দিবেন, তারপর হচ্ছে বিভিন্ন সিভি আপডেট কিভাবে করবেন, একদম আপনাদের জন্য, যেহেতু আমরা চাকরি করেছি দীর্ঘদিন, যে একদম যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করতেছি। এবং আরো মিউট করা সম্ভব করছি না। ধন্যবাদ আপনাদেরকে, সবাই সাবস্ক্রাইব করেছেন এবং এটাই খুবই একটা ভালো লাগার জায়গা যে ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মটা একে অপরের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। এখানে ব্যাপক শিক্ষামূলক ভিডিও আছে এবং ভিডিওগুলো দেখবেন আপনারা। এবং কোনো যদি কোশ্চেন থাকে চ্যাট বক্সে বা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সহযোগিতার হাতটা আমরা অলওয়েজ আপনাদের জন্য ওপেন। আর আপনাদের ভালোবাসার হাতগুলো আমরা দেখতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হাউ টু বি এ প্রফেশনাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। আসলে একটা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যদি হতে হয় আমাদেরকে, তাহলে কোন বিষয়গুলা দেখতে হবে? যেমন ইলেকট্রিক্যাল ডিজাইন, ইনস্টলেশন। তো একটা ইলেকট্রিক্যালের মধ্যে যেমন সাবস্টেশন তো একটা ইলেকট্রিক্যালের পার্ট। আমাদেরকে ইলেকট্রিক্যাল ডিজাইন, ইনস্টলেশন, নিরূপণ, এই সব বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনারা যারা চাকরি করতে চান বা চাকরি করবেন তাদের জন্য যেন কোনো বিষয়গুলো আননোন না থাকে। আর মজার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আমরা এলোমেলো দৌড়াদৌড়ি করি, অটোমেশন, পিএলসি, মানে কোন দিক দিয়ে কোন দিকে যাব এটার কোনো মানে দিক খুঁজে পাই না। তো আপনাদের কাছে একটা দিক দেবো যে বিভিন্ন প্রকার অডিট, ফ্যাক্টরিতে অডিট, সাবস্টেশন বলেন আর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অলমোস্ট একই আমাদেরকে। সাবস্টেশন তো একটা পার্ট, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে অডিট এবং হচ্ছে বিভিন্ন প্রকার আপনার ডিবি থেকে শুরু করে মেশিন লেআউট, এসএলডি, ইএলডি, থার্মোগ্রাফি, এগুলো সবগুলো কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে। তো এখন বিভিন্ন প্রকার অডিট নিয়ে যখন কথা হয় যে অডিটটা কি, এটা অডিটটা কি আমাদেরকে জানতে হবে। এই এই অডিট নিয়ে প্রায় দীর্ঘ 10 থেকে 12 বছর আমি ফ্যাক্টরিতে কাজ করেছি। অ্যাকর্ড, অ্যালায়েন্স, নিরাপন, এখন হচ্ছে আরএসসি, এগুলো নিয়ে। তো অডিটটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা অডিটটা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদেরকে যে একটা ফ্যাক্টরিতে যখন আমরা বিজনেস করি, তো এই আমাদের আরএনজি সেক্টরটা বা যেগুলো হচ্ছে আপনার বাইরের দেশে আমরা বিজনেস করি, তারা হচ্ছে কি 2013 সালে, 2013 সালে আমরা জানি রানা প্লাজা ক্লাবস হয়েছিল। আর আগে কিন্তু এই ফ্যাক্টরি গুলো আমাদের এলোমেলো ভাবে ছিল, যে 2 তলা ফ্যাক্টরি নাকি দুই তলা পর্যন্ত ফ্যাক্টরি, তার উপরে আবাসিক, তারপরে একাধিক সিঁড়ি ছিল না, পাওয়ার পাওয়ার হাইডেন্ট ছিল না, ইলেকট্রিক প্রোডাকশন কিছুই ছিল না। তো এই জিনিসটা 2013 সালে যখন ক্লাবস হলো তখন বিদেশি বায়াররা আমাদের বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিল যে আমাদের সাথে বিজনেস করবে না। কারণ চিন্তা করেন যদি বাইরের দেশের বায়াররা যদি আমাদের সাথে বিজনেস না করে, তাহলে তো আমাদের বাংলাদেশের বিজনেস তো মানে ধস নামবে। সেটাই হয়েছিল। তারপরে তারা আমাদের যারা বাংলাদেশের নীতি নির্ধারক তারা অনেক এটা নিয়ে দরজাপ করে একটা মানে সময় তারা কিছু কন্ডিশন দিয়েছিল যে আপনাদের কোম্পানিগুলো যদি প্রপার ওয়েতে সাজাতে পারেন, সেফটি অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনাদের সাথে আমরা বিজনেস করব। কিভাবে বিজনেস করবেন? তখন ছিল আপনার হচ্ছে অ্যাকর্ড, অ্যাকর্ড আর হচ্ছে আরইসি নামে।
না সরি, অ্যাকর্ড হচ্ছে অ্যালায়েন্স, অ্যালায়েন্স নামে। অ্যাকর্ড হচ্ছে আপনার, অ্যাকর্ড হচ্ছে ইউরোপিয়ান ব্যান্ড যতগুলো ছিল তারা নিয়ে হচ্ছে অ্যাকর্ড। আর অ্যালায়েন্স হচ্ছে দক্ষিণ আমেরিকা বা আমেরিকা নিয়ে হচ্ছে আপনার অ্যালায়েন্স ফাউন্ডার। তার আগে 5 বছরের জন্য আমাদের বাংলাদেশের যারা নীতি নির্ধারক তারা টাইম দেয় 5 বছরের জন্য। 5 বছর আপনারা এটা মনিটরিং করতে পারবেন। এখন দেখেন, এই অ্যাকর্ড এবং নিরাপত্তার জন্য অনেক মানুষ কিন্তু খুব ক্ষিপ্ত এগুলোর প্রতি, প্রচন্ড ক্ষিপ্ত। কেন ক্ষিপ্ত? এখন যেই বাসাটা বা যেই মানুষটা সারা জীবনই আমরা এলোমেলো কোনো নিয়মের ভিতরে ছিলাম না, এখন যদি আপনি হঠাৎ করে যদি ওনাকে নিয়মের মধ্যে নিয়ে আসতে চান তাহলে তো বিপদ। কিছুটা আমরা এরকমই ছিলাম, ফায়ার হ্যাডেন্ট লাগবে, আপনার এ লাগবে সে লাগবে, টাকা, অনেক টাকা খরচ। হ্যাঁ, আবার নিয়ম মাফিক যে কাজ করবে এই টাইপের আবার টেকনিক্যাল পার্সনও খুব কম ছিল, আমরা বুঝতাম না এগুলা। এই জন্য খুব কষ্ট হয়েছে আর কি। তো তারপর 5 বছর পরে যখন 5 বছর শেষ হলো, এই দেখেন এই যে ক্লাব যখন এটা অ্যালায়েন্স হলো, তখন আবার এটাকে ওই আরএসসির কাছ থেকে নাকি অ্যাকর্ডের কাছ, অ্যাকর্ডের দায়িত্ব শেষ হবে যে 20 মে 2020 সালে আরএসসি ফাউন্ড হয়। এখানে বলতেছে 2020 মে 20 মে 2020 সালে এটা জয়েন্ট স্টক কোম্পানি নামে আবির্ভাব হয়। এখানে কে কে আছে? ব্র্যান্ড আছে 150, ফ্যাক্টরি আছে 1600, ওয়ার্কার আছে 2 মিলিয়ন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি দি সন্ধানী লিমিটেড এবং ব্র্যান্ড, এবং ব্র্যান্ড ট্রেড ইউনিয়ন, তিনটা অ্যাসোসিয়েশন মিলে একটা হচ্ছে ডিরেক্টর বোর্ড গঠন হয়েছে আরএসসি। আরএসসিটা কি? আরএনজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। ইনাদের কাজ কি? ওই আপনার অ্যালায়েন্সও এই যে ওয়ার্কার সেফটি নিয়ে কাজ করে, এটা জাস্ট খালি একটু কিছু বিষয়গুলো চেঞ্জ আছে, কিন্তু অলমোস্ট সেম। এনাদের এনাদের এই হচ্ছে ফোকাস হচ্ছে যে ইন্ডাস্ট্রিটার যে পার্ট টু পার্ট আছে সব পার্ট গুলো সেফটি অনুযায়ী কাজ করবে। ওয়ার্কার মেশিনের জায়গায় থাকবে, ওয়ার্কার ওয়ার্কারের জায়গায় কাজ করবে, কারো যেন কোনো প্রবলেম না হয়। এই বিষয়গুলো একটা মনিটরিং করা, আর একটা চেক লিস্টের মাধ্যমে মনিটরিং করে, এই মনিটরিং করে। মনিটরিং করতে যায় কি হয়, ফ্যাক্টরি যেহেতু এলেবেলে অনেক টাকা খরচ হয় বা অনেক নিয়মের মধ্যে আসতে চায়, বা স্কিল ম্যান পাওয়ার যখন থাকে না, যখন মনে করেন যে এগুলো নিয়ে আমরা শুধু কাজ করি বা হচ্ছে আমরা একটা জিনিসের পিছনে ছুটি, এটার জন্য কি করতে হয়, আমাদের কিছু নিয়ম নীতিগুলো জেনে ব্যবসাগুলো নাকি প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে হয়। তো দেখেন আমরা কি ধরে আরএসএ কি কি দেখে, স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার সেফটি, বয়লার সেফটি। আমাদের যে 2 নাম্বারটা আমাদের সবগুলোই আমাদের জানতে হবে। And দেখেন একটা ফ্যাক্টরিতে প্রপার ওয়েতে কিভাবে ইলেকট্রিক্যালের পার্ট গুলো থাকবে, এই যে মেনটেন্স পার্ট গুলো বা কি মেনটেন করতে হবে আমাদের যদি জানা থাকে, তখনই কিন্তু আমরা প্রপার ওয়েতে সাজাতে পারবো। এখন বলবেন যে যদি না জানি বা না সাজাই তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি হবে মানে, আপনি ফ্যাক্টরিতে যদি সুন্দরভাবে না সাজান তাহলে আপনার বাইরে এসে যতগুলো ভুল করবে আপনার কাছে প্রোডাক্ট নেবে না, আপনার সাথে ব্যবসা করবে না। তাহলে আপনি ব্যবসা যদি হারান তাহলে আপনি আমি ইঞ্জিনিয়ার রেখে লাভ কি কোম্পানি মালিকের? তাই আমাদেরকে অবশ্যই স্কিল হতে হবে যে তারা কি চায়, ওই অনুযায়ী আপনার ফ্যাক্টরিটাকে সাজাইলেই আপনার বিজনেসটা বা ওনারা আপনারা ভুল ধরতে পারবে না। সেই জন্য ইলেকট্রিক্যালের যে ইঞ্জিনিয়ার পার্ট আছে, ইলেকট্রিক্যাল পার্টটা আপনার সাথে আজকে আলোচনা করবো। আচ্ছা, ইলেকট্রিক্যালে কি কি দেখে দেখেন, এলডি দেখে, এসএলডি দেখে, এলপিএস দেখে, লোড লোড ক্যালকুলেশন, আর্থিং পিট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইন্স্যুরেন্স টেস্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফার ওয়েল্ড টেস্ট, থার্মোগ্রাফি, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম, লোটো, রিভিউ চেকলিস্ট। এখন আমি প্রথমে একটা আপনাদেরকে সিকোয়েন্স দেখাচ্ছিলাম, আপনাদের মনে আছে কিনা, একটু ওই সিকোয়েন্সটাতে যাই। এই যে আমাদের মডিউল, কোর্স মডিউল, এটা সিকোয়েন্স দেখাচ্ছিলাম। এখানে কি দেখাচ্ছিলাম যে পোল ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আরএসি নিরাপন বিএনবিসি এনএফপি অনুযায়ী, বাস সিলেকশন এবং ওয়েট ক্যালকুলেশন, বিপিটি, আর্থিং সিলেকশন, ভিসিবি আইডিএমটি রিলে, সাবস্টেশনের 2টা ক্লাস, ইলেকট্রিক্যাল অটোক্যাড, আর্থিং ক্যালকুলেশন লুমেন্স মেথড দিয়ে আপনার লাইট কয়টা লাগবে এটা আমরা সেট করবো, আর্থিং লেআউট, এলপিএস ডিজাইন, এসএলডি ইএলডি,
আইপিএস, ইউপিএস, আরএসসি নিরাপণ ডকুমেন্ট, মেনটেন্যান্স ডকুমেন্ট, ইলেকট্রিক্যাল ওয়াল টেস্ট, সিভি। তাহলে দেখেন একটু ইমাজিন করেন তো, একটু যারা জব করেন, যে এখানে যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো যদি আমরা অলমোস্ট জানি, যে স্ট্যান্ডার্ড কিভাবে করতে হয়, যে আরএসসি কিভাবে নিবে, নিরাপদ কিভাবে চায়, এই জিনিসটা জানি, তাহলে আমাদের এই যে বাকি যে কাজগুলো, এই আপনার এই কাজগুলো অলমোস্ট আমাদের কিন্তু কভার হবে, এগুলো এখানে আছে। ঠিক আছে? তাহলে দেখেন ইলেকট্রিক্যালের যদি সঠিক ওয়েটা আপনি জানেন, সঠিক ওয়েটা জানেন, তাহলে এই নিরাপন কি বললো আর আরএসসি কি বললো আপনার কোনো হেডেক নাই। আপনি আপনার ইলেকট্রিক্যাল অনুযায়ী, ইলেকট্রিক্যালের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ফ্যাক্টরির সকল কাজগুলো আপনি করে রেখে দিবেন। তাহলে দেখেন এখানে এখানে ঘটনাটা কি ঘটে, যখন যে ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড কোড না জানে, তখন ওরা আরএসসি যা বললো বা আপনি যা বললেন বা আমি যা বললাম, ওই অনুযায়ী কোম্পানিটাকে সাজায় রাখবে। সাজানোর পরে কি হবে, একটা অডিট এসে বলছে এটা চলবে না। আর যখন আমি ইলেকট্রিক্যাল কোড মেনটেন করবো, যেমন বিএনবিসি, এনএফপি, বিটিসি স্ট্যান্ডার্ড, আইএসসি, এনএসসি, এই এটা অনেক গুলা আমাদের স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড গুলো যখন আমরা জানবো, তখনই কিন্তু যদি আমি সাজায় রাখি ইলেকট্রিক্যাল কোড অনুযায়ী, তাহলে আর কোনো সমস্যা নেই প্রিয় ভাইরা। তো এখানে একটা ভাইবা ক্রিয়েট করা, প্রশ্ন ক্রিয়েট করা আছে জাস্ট আপনাদের একটু চিন্তা করার জন্য, যে বাস বার ক্যালকুলেশন কিভাবে করবো, কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন কিভাবে, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবো, লোড কতটুকু, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবো, এসিবি ভিসিবি কোনটা কখন ব্যবহার করবো এবং কোথায় ব্যবহার করবো, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত হতে হবে, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবো, ট্রান্সফরমার আর্থিং কয়টা, জেনারেটর আর্থিং, এলটির আর্থিং, এইচটি আর্থিং, আর্থিং কেবল কিভাবে নির্ধারণ করবো, সিস্টেম আর্থিং রেজিস্ট্রেশন মান কত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস রেজিস্ট্যান্স এর মান কত হবে, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হতে হবে, এলপিএস আর্থিং এর সর্বনিম্ন মান কত, ফিট কি, সিস্টেম আর্থিং এর রডের সাইজ কত, এলপিএস কপার রডের মান কত, আর এসি কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফি কয়টা স্টেজ থাকে, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আর এসি অ্যালায়েন্স ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। তো দেখেন এখানে প্রশ্ন, জাস্ট একটা ডেমো কোশ্চেন আপনাদের জন্য ক্রিয়েট করেছি। এটা জাস্ট ডেমো, একদম সিম্পল কোশ্চেন। এই কোশ্চেন গুলো প্রতিনিয়ত আপনারা যারা কাজ করবেন বা ভাইবা দিবেন সেটা ফেস করতে হবে, কেমন? আচ্ছা, এখন একটু একটু আপনাদের সাথে আর একটু জেনারেল কথাবার্তা গল্প করি। আমি সব সময় বলি যে আমরা উল্টা পথে চলি না, আমরা যারা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা আছি উল্টা পথে চলি। মনে করেন আমাদের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি যেহেতু ট্রেনিং পার্ট নিয়ে অনেকদিন থেকে কাজ করি, 2014 থেকে। তো একটা মজার বিষয় হচ্ছে কি, যে আমাদের সিনিয়রদের, আমরা যারা সিনিয়র আছি আমাদের প্রবলেম আছে একটা। দেখেন এই যে সিকোয়েন্সটি আমি আলোচনা করলাম, একটা ইঞ্জিনিয়ারের এটা জানা আগে জরুরি, না হচ্ছে আপনার এই অটোমেশন আগে জানা জরুরি, পিএলসি প্রোগ্রামিং জানা জরুরি? একজন যারা ভাই একটু আপনারা বলেন তো আমাকে, আমার সাথে একমত কিনা বা আমি ভুল জায়গায় আছি কিনা, যে এই কাজটি, যে কাজটি আমি দেখাইলাম সিকোয়েন্সটি, এটা আগে জানা জরুরি, না তাকে পিএলসি প্রোগ্রাম আগে জানা জরুরি, কোনটা? যারা একটু, প্রাইমারি লেভেলে অবশ্যই আগে জানা উচিত। হ্যাঁ, কেন? যদি আমি পিএলসি আগে জানি তাহলে ক্ষতি কি? পিএলসি তো অ্যাডভান্সদের জন্য, আপনি আগে প্রাইমারি লেভেল কমপ্লিট করে তো অ্যাডভান্সের দিকে যাবেন। আচ্ছা, প্রাইমারি আর অ্যাডভান্স, থ্যাংক ইউ আপনাকে। এখানে এই কাজটি জানলে কিন্তু এটা কিন্তু প্রাইমারি লেভেলেরও কাজ না, এটা হচ্ছে, প্রাইমারি থেকে স্যার একটু উপরে, এখানে স্যার হ্যাঁ। বিএনবিসি রুলস গুলো ফলো করতে বলছেন, এখানে বিএনবিসি মানে বিএনবিসি রুলস গুলো স্যার আমাদের ফলো করা উচিত। এগুলো ফলো করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজগুলো নির্ভুল হবে। জি, হ্যাঁ, ওটা তো আছে ভাই, আমি বলতেছি দেখেন, ভাইয়া পরামর্শ দিয়েছেন খুব সুন্দর। আমি বলছি এই কাজটি, ভাই আমি যেহেতু 19 মাল্টি কোম্পানিতে অনেকদিন চাকরি করেছি, যে একটা ডিজিএম, আমি ছোট করতেছি না কাউকে, একটা অনেক ফ্যাক্টরি ডিজিএম এই কামটি জান না, কামটি ছবি দূরে থাকে, আপনারা একমত কিনা? ইয়েস স্যার। মানে এই কাজটির উত্তর, সঠিক উত্তর, আমরা অনেক কোম্পানির ডিজিএম জিএমও জান না। মানে ডিজিএম জিএম জানতে হবে বিষয়টা আমি এটা বলছি না, ওনারা তো ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার পার হয়ে এসছে, জান না। তো ওরা গিয়েছে কিভাবে ভাই, গিয়েছে ওই মেনটেন্স কাজ করতে 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 একটা শিখায় জিনিস একটা, মানে তারা জানে না অনেক, মানে কিছুই জানে না বিষয়টা, এরকম বলতেছে না।
তো এটা হচ্ছে মিড থেকে হাই লেভেল পর্যন্ত এই কাজগুলো আপনার মেনটেন করতে হয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো প্রতিনিয়তই আপনার হচ্ছে এগুলোর মধ্যে। আর অটোমেশন এটা হচ্ছে আপনার একটা স্কিল, আদার্স স্কিল, যে মেশিনের অটোমেশন আপনি জানেন, এটাকে আপনার আগে ফুলফিল করে দেন আপনার অটোমেশন যদি কোনো ফল্ট হয় আপনি ওটা ফাইন্ডিং করবেন। আপনি একমত কিনা আপনারা আমার সাথে? ঠিক আছে কিনা? ধরেন একটা একটা মেশিন আছে, 100 মেশিন, একটা মেশিন অটোমেশন করতে হবে। আমি অটোমেশন করতে পারি, আমি ইঞ্জিনিয়ার বা ম্যানেজার এখানকার, গুড। তবে এই কাজগুলো যদি না জানে তাহলে আপনার কোম্পানিতে বায়ারই আসবে না, বা বায়ার আপনার সঠিকভাবে আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশনই হবে না, বা হচ্ছে সব স্থাপনাগুলো সঠিকভাবে হবে না। তখন আপনি কি করবেন? আপনি তো ব্যবসা হারাবেন। তা আমি অটোমেশন অবশ্যই বিগ পার্ট, এবারটা শিখতে হবে। তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি কেউ লাইফ লিড করতে চান, প্রথমে আপনাকে এই জায়গাগুলোতে আসতে হবে। দেন এটা সাথে সাথে যদি আপনি পিএলসি প্রোগ্রামিং শিখেন, এইচএমআই শিখেন, স্কাডা শিখেন, গুড। কিন্তু একটা পলিটেকনিক থেকে একটা স্টুডেন্ট বের হওয়ার পরেই ওকে স্কাডা শিখতে হবে, পিএলসি শিখতে হবে, ওনার মাথায় এই ভূতটা দেওয়ার পরে উনি মানে ওর টাকাগুলো নষ্ট হয়, আর ওর দিক বিদিক খুঁজে পায় না। কেন পায় না একটু বলি। ধরেন আপনারা যারা চাকরি করতেছেন, আমি যদি আপনাকে বলি যে আমি এবার নাকি পলিটিক্স থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমি ইএচএমআই জানি, পিএলসি জানি। তো আপনি কি, আমি কোনো ফ্যাক্টরিতে জব করিনি, কোনো ফ্যাক্টরি আমি কোনোদিন যাইও নি, দেখিও নি। আপনি কি আমাকে চাকরি দিবেন যে হ্যাঁ সোহেল সাহেব আপনি আসেন, আপনাকে পিএলসি প্রোগ্রামার হিসেবে আমার কোম্পানিতে আমি নিয়োগ দিলাম? আমি এগুলো জানি না, আপনি চাকরি দিবেন আমাকে? ভাই, যারা সিনিয়র আছেন, এই জিনিসটা, এই জায়গাটাতে একটু এডিট করতে হবে। এডিটটা কি? যে আপনি পিএলসি শিখেন, তবে বেসমেন্টটা আপনি গঠন করেন। কেমনে হোক, এটা যে কোর্স করতে হবে বিষয়টা এরকম না। ইলেকট্রিক্যাল বেসমেন্টটাকে আপনাকে স্টক করতে হবে। যাও, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টটা, হচ্ছে কি, আমি এই চার্টটাকে এভাবে বলি যে আমরা উল্টা পথে একটু চলি বাংলাদেশ। যেমন আমরা পাস করে বের হলাম, তখন আমাদের নাম হলো ফ্রেশার ইঞ্জিনিয়ার। কোনো কারণে কারো রেফারেন্সে বা যেমনি হোক আমি চাকরিতে জয়েন করলাম, 5-6 দিন আপনি ঘুরবেন, ফ্যাক্টরিতে দেখবেন, পরিচয় হবেন। তারপরে আপনাকে আপনার ম্যানেজার বা যে আপনার ইনচার্জ থাকবে যে নিয়ে যান আগে কাজের জায়গায়। এখন যাকে বলবে নিয়ে যান, মানে কি আপনাকে কালকে আজকে থেকে কাম করা শুরু জানতে হবে। কারণ আপনার ফরম্যান নিয়ে যাবে বা হচ্ছে অন্য কেউ নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে একটা যে টেবিল দেবে এরকম, আর এখানে একটা চেয়ার সুন্দর, এখানে সাব স্টেশনে কাজ চলতেছে, এটা সাব স্টেশনে বলি তারা সবাই বুঝতে পারবেন। না, আপনি মনিটরিং করবেন, বিষয়টা কি এরকম না? এখানে নিয়ে যান মানে সাব স্টেশনে কাজ চলতেছে, ধরবেন ফিরবেন কাটবেন মারবেন সব করবেন, এগুলো ছোট কাজ, আপনি তো কিছুই জানেন না মনে করেন। তখন এই যে কাজগুলো করতেছেন, কোনো সমস্যা নাই, ছোট কাজ করতে হবে। ছোট কাজ করতে করতে একসময় বড় হবে, আপনি বিএসসি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা। এখন বিষয়, আমার আপত্তিটা যেটা যে দেখে দেখে যদি আপনি শেখা শুরু করেন, যেমন টেকনিশিয়ানরা শিখে, আপনি যদি এটাকে এক্সট্রা স্টাডি না করেন, তাহলে হচ্ছে আপনার এই পথটা থেকে একটা ভালো পথ আসতে 5 থেকে 7 বছর সময় নিয়ে গেলে এটা আমি যেটা দেখি। 5-7 বছর দেখে দেখে শিখতেছেন, দেখে দেখে শিখতেছেন যারা, শুধু যে এটা হচ্ছে কি বা ওটা, এবং টেকনিশিয়ানরা আপনাকে বা আমাদের টিম দ্বারা বাংলাদেশে আছে আপনাকে হেল্প করতে চাইবেন। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি এখানে কাজ করেন, কোনো সমস্যা নাই, তবে রুলস রেগুলেশন গুলো আপনাকে স্টাডি করতে হবে, ডিজাইন ড্রয়িং গুলো জানতে হবে। ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ভাষায় নাকি ড্রয়িং, ড্রয়িং হচ্ছে, এখন যদি আপনাকে বলি যে আপনার কয়জন ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন, হয়তো 2-1 জন হাত চালাবেন। ইলেকট্রিক্যাল অটোক্যাড কাজ শিখতে 3 দিনও লাগে না ছুটি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা শিখতে হবে। তারপরে ইনস্টলেশন। এখন আমরা উল্টা পথে চলি কেন বললাম, প্রথমেই আমি ইনস্টলেশনের কাজে আমি জয়েন করলাম এখানে। প্রথমে রুলস রেগুলেশন এগুলো জেনেই তো আমার এখানে যাওয়া দরকার ছিল। উল্টা পথে যান, কোনো সমস্যা না, হয় এদিক থেকে শিখা যান যদি সুযোগ থাকে, আর না হলে এদিক থেকে চাকরিতে জয়েন করেছেন, কোনো সমস্যা নাই, আমি নিষেধ করতেছি না। তবে এই জিনিসগুলো আপনারা একটু দেখে দেখে যেহেতু স্টাডি করে একটু শিখে নিতে হবে। রুলস রেগুলেশন কি, বিএনপিসি এনএফপিআ, এই যে কথাগুলো বললাম। ধরেন একটা জিনিস, যে ট্রান্সফরমার রুম কি হবে, কেমনে হবে, লেআউট কিভাবে হবে, চারিদিকে কতটুকু জায়গা থাকবে, এটা যদি আপনি জানা থাকে,
তাহলে তো আপনি ইনস্টল যদি করতে যান তাহলে আপনার কাছে সহজ হবে, যদি কোনো ভুল থাকে ধরা পড়বে। যদি না জানা থাকে, আপনি যা দেখলেন, একজনকে এই প্রশ্নটা করেছিলাম আমার কাছে ভাইবা দিতেছিল, আচ্ছা ট্রান্সফরমার রুমের চারিদিকে কতটুকু জায়গা রাখবেন, যে আপনি 4 মিনিট 2 মিনিট আর 3 মিনিট করে রাখলেই হলো। আমি বলছি ভাই এটা কথা তো না, স্ট্যান্ডার্ড বলেন, বলতে পারেনি। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখেন, ট্রান্সফরমার যেহেতু কথা উঠাই নিলাম, এখানে একটু আমাদের ডকুমেন্টস গুলো আপনারা দেখেন। তাই জন্য আমাদের হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে, এটা আমরা পিডিএফ বা সবকিছু প্রোভাইড করি আপনাদের জন্যই, যেন আপনারা সহজভাবে, এই যে বিএনপিসি কি বলছে, এনএফপিএ কি বলছে, যে কম্পারিজন সাবস্টেশন লেআউটের জন্য। এখানে দেখেন, এখানে একটু সুন্দর জায়গা দেখেন, এটা ট্রান্সফরমার, এই যে কথাটা বলতেছিলাম, যে একটা ট্রান্সফরমার যদি আমি এখানে স্থাপন করি, ধরেন এটা একটা রুম, একটা ট্রান্সফরমার দেবো, আর এখানে একটা ট্রান্সফরমার দেবো, দুটা ট্রান্সফরমার, চারিদিকে কতটুকু জায়গা থাকবে, একটা থেকে একটা ডিস্টেন্স কতটুকু হবে, এখানে দেখেন কি বলতেছে। The minimum height of substation room should be 3.0 meter to 3.6 meter depending upon the size of transformer. বুঝে গেছেন এটা কি বলছে? এই পয়েন্ট আছে 1 নম্বরে। 0.7 meter for the transformer installed in a room with wall 1 2 side. এটা 1 2 সাইড যদি হয়, 0.7 মিটার আপনাকে এই চারিদিকে ট্রান্সফরমার জায়গা রাখতে হবে। আর যদি বলছে 1.5 মিটার ফর ট্রান্সফরমার ইনস্টল ইন রুম উইথ ওয়াল 1 2 3 সাইড, যদি 3 সাইড হয় তাহলে হচ্ছে 1 মিটার। যদি বলছে যে ক্লোজ লুপ যদি হয় রুমটা ট্রান্সফরমার দোকানে, তাহলে 1.25। বলছে একটা থেকে একটা ডিস্টেন্স কত থাকবে, 1.5 ডিস্টেন্স ফ্রম ওয়ান টু অ্যানাদার ট্রান্সফরমার, মাল্টি ট্রান্সফরমার ইন ফ্রম 11 কেভি। যদি 11 কেভি ভোল্টেজ হয় তাহলে হচ্ছে 1.5, তার থেকে বেশি হয় তাহলে 2.5। এগুলো কি সর্বনিম্ন গাইডলাইন কি বলে, গাইডলাইন যেটা আপনাকে বলবে সেটা হচ্ছে সর্বনিম্নটা বলবে, তার থেকে যদি আপনি বেশি রাখেন কোনো সমস্যা নেই। দেখেন এই যে 2 মিনিট একটা আলোচনা, এই 2 মিনিট আলোচনা থেকে আপনি লেআউটের অনেক কিছু পেয়ে গেলেন প্রিয় ভাই। এভাবেই আপনাকে ছোট ছোট, এটা আপনার ভয়ের কোনো কারণ নাই যে বিএনবিসি বললেন এনএফটিও বললেন এত, এই যে প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য আমরা এটা কম্পারিজন করে রাখছি, বিএনবিসি কি বলছে, এনএফটি কি বলছে, এই যে এনএফটি কি বলতেছে, সব পিএফআই গঠন করবেন সব। এই ডকুমেন্টস গুলো আপনাদের জন্য, যখন আপনি এই যে সাবস্টেশনের এনভায়রনমেন্ট, ভেন্টিলেশন সিস্টেমটা কেমন হতে পারে, যেখানে থাকবে এলটি প্যানেল সেখানে কি হতে পারে, এগুলো সবগুলো আপনারা কেটে কেটে আমরা রাখছি, যেহেতু এগুলোতে আমরা কাজ করি যেন আপনাদের জন্য সহজ হয়। ঠিক আছে, কোন গাইডলাইন কি হয়েছে সবগুলো বই, এটা 1000 5000 পেজের বই, আপনার পড়ে আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, যখন সময় প্রয়োজন করবেন কিন্তু এগুলো কি করলেই পাবেন। আপনাদের এভাবে এই যে কেবল ক্যালকুলেশন, কেবল সিলেকশনের ক্ষেত্রে কিভাবে করবে, ভোল্টেজ অফ ক্যালকুলেশন সবগুলা কেটে কেটে, মানে এনএফপিএ কি বলছে, বিটিসি স্ট্যান্ডার্ড কি বলছে, এগুলো আমাদের এই ডকুমেন্টস গুলা আছে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাই, আমাদের অনেক আলোচনা বাকি। এখন এই যে ভিজিট, এখন একটা দেখেন, একটা ট্রান্সফরমার রুমে বা সাবস্টেশন রুমের আপনি গেলেন, যে আপনি কি দেখবেন বলেন তো। যদি আপনি যেমন, আমাদের ডক্টররা এক্স রে দেখে, তো ডক্টররা এক্স রে দেখার আপনার আমার দেখা এক, ধরেন আমাদের ফ্রেন্ডের ডাক্তার, ডাক্তার হওয়ার কারণে উনি এক্স রে দেখে যে প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন, আপনি আমি পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে সাবস্টেশন ঢোকার পরে এখানে কি অনিয়ম আছে সেটা আপনার চোখে পড়তে হবে। অনিয়মটা আপনি তখনই পারবেন যখন নিয়মটা আপনি জানবেন। তো সেই ক্ষেত্রে লুকিং গুড দেখতে হবে, সাফিসিয়েন্ট আলো আছে কিনা, তারপর হচ্ছে এগুলো ভাঙাচোরা এই নষ্ট কিনা, এখানে কি স্ট্যান্ডার্ড থাকা দরকার সেগুলো আপনাকে দেখতে হবে। তারপর আপনি ভিতরে যাবেন, যে আপনার বাসবার কেবল, তারপর হচ্ছে আপনার যে ডোর, তারপর হচ্ছে কি এখানে ম্যাট নাই, তারপর হচ্ছে চেক লিস্ট, ফার্স্ট এড থাকতে হবে, ডেঞ্জার সাইন থাকতে হবে, এসএলডি থাকতে হবে, চেক লিস্ট, ডিবি চেক লিস্ট থাকতে হবে, ওই যে জিনিসগুলো একদম থাকতে হবে। কি থাকতে হবে যদি আপনি না জানেন তাহলে আপনি কেমন বুঝবেন? ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে। এই যেমন তার মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং, মেন বাস বার সাইজ, মেন লিঙ্ক কেবল, কেবল সিলেকশন, এগুলো দেখতে হবে আমাদের। একটু আমরা লেখাপড়ায় আছি যে আমরা দেখেছি সব সময় যে এইচটি সাইডে চিকন কেবল, আর হচ্ছে আপনার
এই পাশে একটা টার্মিনাল একের অধিক কেবল কেন? এটা হচ্ছে এই পাশে ভোল্টেজ হাই থাকে, এই পাশে কারেন্ট হাই থাকে, 440 বা এরকম। সেই জন্য আপনার এই পাশে কারেন্ট বেড়ে যাওয়ার কারণে কেবল সংখ্যা এক টার্মিনালে বেশি দিতে হয়। তারপরে এই পাশে কানেকশন কি আর এই পাশে কানেকশন কি, এ ধরনের এবিসি লাইসেন্সও এই প্রশ্নগুলো থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। আপনার এসটি সাইডে সবসময় ডেল্টা কানেকশন হয় আর এই পাশে স্টার হয়, কেন হয় এটা? কেন হয়? এই পাশে যেহেতু রেড, ইয়েলো, ব্লু তিনটা লাইন আমাদের প্রয়োজন, এই তিনটার জন্য ডেল্টা। আর এদিকে যেহেতু চারটা প্রয়োজন, রেড, ইয়েলো, ব্লু, নিউট্রাল, সেই জন্য আমাকে, যেহেতু আমরা 440 লাইন থেকে আমরা 220 লাইন ইউজ করি, সেই জন্য এটা এটা ট্রান্সমিট যদি হয়, যে ট্রান্সমিট করতে হয়, তাহলে আপনি ডেল্টা টু ডেল্টা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন মোটামুটি বলবো না। এবং আপনাকে বলা হয় যে নিউট্রালের উৎপত্তি স্থল কোথায়? দুইয়ের অধিক যখন কয়েল একসাথে মিলিত হয়, তখন নিউট্রালের জন্ম হয়। এটা এইভাবে কোশ্চেন গুলো সবসময় এবিসি লাইসেন্স বা বিভিন্ন টাইপের জায়গায় করে। এখন আমাদের আরেকটা প্রশ্ন দেখেন, এখানে 500 কেভি ট্রান্সফর্মার, একটা প্র্যাকটিক্যাল করি। এখানে ড্রপ আউট ফিউজ আমরা কত দিব? এটা সূত্র আমরা আয় বের করো, 500 জন্য 500, 1000 মানে একটা 11 কেভি। এখন 27 অ্যাম্পিয়ার কারেন্ট, কি 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই, 500 কেভির একটা ট্রান্সফরমার। এখন এটার এক্সপেক্ট 1.2 ধরেছি, আপনি কম বেশি ধরবেন। আমি 1.25 ধরে 33 অ্যাম্পিয়ার, এখন আপনি লিখে দিলেন 33 অ্যাম্পিয়ারের ফেজ নিয়ে আসেন। সারা বাংলাদেশে পৃথিবীতে আর খুঁজে পাই না, তাহলে তো আমাদের খবর আছে। বাজারে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, এটাও আপনাকে আমাকে জানতে হবে। দেখেন বাজার ধরেন যে 10, 15, 30, 40, 50, 60, 100, 200 এটা আছে। এখানে এই বিষয়গুলো আপনার কি করতে হবে, অ্যানালিসিস করতে হবে। এখন এখানে 30 লাগাইতে পারবেন না, আপনাকে 40 অ্যাম্পিয়ারের ড্রপ আউট ফিউজ লাগাইতে হবে। সবসময় বেকার ক্যালকুলেশন বলের ক্ষেত্রে আপনি যা আপনার ভ্যালু দাঁড়াবে, নিচে আসতে পারবেন না, উপরে যেতে পারবেন না। তারপর দেখেন এখানে বলতেছি কি, যে এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। আমাদের সেকেন্ডারি এবং প্রাইমারি কারেন্ট বের করতে হয়। কারেন্ট বের করার সময় সূত্র হচ্ছে আপনার পি সমান বা কেভিএ রেটিং √3 VI। এটা করে আপনি কিন্তু এটা মান বসে কিন্তু এটা বের করতে পারেন, 5.24। আর এটা হচ্ছে 139.12 বের হয়েছে। দেখেন ডিফারেন্সটা দেখেন, এলটি সাইডে কতটা আপনার আপনার কারেন্ট ভেরি করতেছে। আর এটাকে কেভি এর সাথে যদি 0.0524 গুণ দেন, তাহলে কিন্তু আপনার কারেন্ট বেরিয়ে যাচ্ছে। দেখেন এটা, এই মানটা যতক্ষণে করবেন, আর এই যদি কেভি এর সাথে যদি 0.052 কোডটা গুণ দেন, তাহলে বেরিয়ে যাচ্ছে। দেখেন কত কম টাইমে আপনার হচ্ছে এই টাইপের শর্টকাট এগুলো। যে এই টাইপের এর ক্ষেত্রে 1.39 গুণ দিলে এটা, এই শর্টকাট এগুলো আপনাকে প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে আপনাকে আপনার প্রতি খুশি হবে এবং হচ্ছে এই কাজগুলো খুব দ্রুত করতে পারবে। তখন মনে করেন একটা প্ল্যান আপনি হাঁটতেছেন, আর আপনার বস বললো যে এখানে কত হবে, জম করে আপনি না বলতে পারলে সমস্যা, এবং ভাই ওটা যদি সহজভাবে না বলতে পারেন তাহলে প্রবলেম। এখন কথা হচ্ছে যে এই কোডটা, আর এই কোডটা আমি কোথা থেকে পেলাম, এই জিনিসটা আপনাকে একটু পরে আমি এই নিচের আলোচনা করতেছি। আচ্ছা এখানে দেখেন, আমরা যখন এসএলডি করি, আপনারা এসএলডি এখানে কেউ করেছেন কিনা আমি জানি না। এসএলডি করেছেন কেউ এখানে, ব্রাদার? এসএলডি নিয়ে কাজ করেছেন? দেখেন একটা কোম্পানির এসএলডি, এটা আমার করা এসএলডি অ্যালায়েন্স এর। এখান থেকে একটা, এই যে এখানে 33 কেবি একটা সাবস্টেশন, এই পার্ট গুলোতে একটা দেখেন কতগুলো বেকার। এগুলো একটা বড় ইয়েতে যায় 100, 150, 110। আমার হচ্ছে একটাতে লোড, এখন 100, 150 লোড দেখেন, এখানে 72টা লোড। 72টা লোড আপনি যখন হিসাব করতে যাবেন, আপনি সূত্রে অ্যাপ্লাই করে, তখন আপনার জীবন শেষ। এই এসএলডি দেখেন এখানে কত, 100, 108টা আপনার লোড এই ডিবিতে। 108টা লোড, 108টা লোড এখানে আরো 93। এত বড় ডিবির একটা যখন আপনি যে সূত্রে অ্যাপ্লাই করা করা শুরু করবেন, এখানে 73টা, তখন আপনি এসএলডি আপনার পক্ষে মেলানো কোনোভাবেই সম্ভব না, অনেক টাইম লাগবে। আর একটা ফ্যাক্টরি আপনাকে এত সময় দেবে না।
তখন কি করতে হবে? তখন আপনাকে শর্টকাট মেথড ইউজ করতে হবে। ধরেন আপনি ভাইভাতে গেছেন, গেছেন, আপনাকে ধরলো যে দোকালান্ত জল সাহেব বা অমুক সাহেব যে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার। আপনি তখন এই সূত্র দিয়ে শুরু করলেন, অনেক টাইমের ব্যাপার, ক্যালকুলার লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই মান সেই মান। আপনি যদি 1.8 কিলোওয়াটের সাথে গুণ দেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, থ্রি ফেজের কারেন্ট। আর যদি আপনি 5.68 গুণ দেন, তাহলে আপনি সিঙ্গেল ফেজের কারেন্ট। এটা আপনাকে একটা পার্ট আমি এই 1.8 এবং 5.68 এবং ওই পাশের মানটা কোথা থেকে পাবেন একটা পার্ট আমি বের করে দেখাবো। আর আরো বিস্তারিত আপনি যদি জানতে চান, ইউটিউবে চলে আসবেন, এগুলো একদম মানে পার্ট টু পার্ট আলোচনা করা হয়েছে। তো দেখেন আমি আই বের করব, জাস্ট ই √3 ই কস থিটা, মান বসে লাগেন। ওয়ান মানে 1000, ইউনিটের মান বের করবো, √3 মান হচ্ছে 1.73। তারপর হচ্ছে আপনার ভোল্টেজের 400, আর হচ্ছে আপনার কস থিটার মান 0.8 ধরলাম। দিয়ে একটু করেন যদি ক্যালকুলেট থাকে, এটা হবে, ওইটা 1000, 1000, এটা 55424, একটু ভাগ করে দেখেন 1.8 হচ্ছে। এখন এটা তাহলে কোথা থেকে পেলাম? 400 কেন বসালাম, এটা কেন দিলাম? এটা হচ্ছে নমিনাল ভোল্টেজ মান বসে আমি এটা পেলাম। তো থ্রি ফেজে যদি আপনি বসান তাহলে 5.68 পাবেন। আর ওই পাশে যদি আপনি যেটা করলেন, যে আপনার 0.0524 হচ্ছে 1.39, এই নমিনাল ভোল্টেজ বসে মেন সূত্র থেকে, এই সূত্র থেকে আর এই সূত্র থেকে আমরা এই ইউনিটটা পেয়েছি। এখন 400 ভোল্ট কেন নিলাম, এই প্রশ্ন হতে পারে আপনাদের কাছে। 400 ভোল্ট কেন নিলাম, এটার জন্য একটু দেখে নিয়ে আসি আপনাদেরকে। যে নমিনাল ভোল্টেজ আছে, ভোল্টেজ ড্রপ এখানে আছে। দেখেন এখানে একটা আমি মানে শর্টকাট ভাবে এখান থেকে দেখাই দেবো আপনাদের। দেখেন এখানে কি বলতেছে দেখেন, নমিনাল ভোল্টেজ হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ। নমিনাল ভোল্টেজ থ্রি ফেজের ক্ষেত্রে হচ্ছে এটা, সিঙ্গেল ফেজের হচ্ছে 230 বা 220। ঠিক আছে, এগুলো হচ্ছে নমিনাল ভোল্টেজ। তো আমি স্ট্যান্ডার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করে সেই ইউনিটটা বের করেছি 1.8, 5.68। বুঝে গেছে এসএলডি করতে যে বা বিভিন্ন, ধরেন আপনি ভাইভা করতে গেছেন, তো আমি ভাইভা যাবো ধরছেন, আমি ক্যালকুলেটরটা বের করে বা মোবাইল বের করে ধুম করে এটা বলে দিয়েছি বা এটা বলে দিয়েছি। তখন তো আপনারা জিজ্ঞেস করবে এটা আপনি কোথা থেকে পেয়েছেন। এবং যে ইঞ্জিনিয়ার থাকবে উনি জানে যে এই ছেলেটা তো জিনিয়াস, এখন এই জিনিসগুলো উনি শর্টকাট মেথড অ্যাপ্লাই করে। দুনিয়াতে আপনি দেখবেন যে সবসময় বসেরা চায় যে বলা মাত্রই মানে খুব শর্ট টাইমে একটা চমৎকার অ্যান্সার দিবে বা কাজটা খুব সুন্দরভাবে করবে। ওর প্রতি কিন্তু বসেরা ফোকাস অনেক হাই। তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আপনারা দেখেন বাসবার, এই বাসবারের জন্য বাসবার ক্যালকুলেশন, মজার বিষয় হচ্ছে ফ্যাক্টরিতে যারা ইঞ্জিনিয়ার কাজ করে অনেকে অনেকে অ্যাডভান্স আছে এবং অনেকে সেগুলো গুরুত্ব সাথে দিতে চায় না। তো এই বাসবার ক্যালকুলেশন, আমরা বাসবার ক্যালকুলেশন, এটা হচ্ছে আমাদের একটা কাজ। বাসবারের টোটাল বৈশিষ্ট্যগুলো আমরা কেন অ্যাপ্লাই করব কি, তারপর হচ্ছে কপার বাসবার, অ্যালুমিনিয়াম বাসবারের কেন ইউজ করবো, এর ডেনসিটি কত, তারপর হচ্ছে এর সূত্র কি, বাসবার সূত্র কি, বাসবার সূত্র উইথ ইন্টু থিকনেস কারেন্ট ডেনসিটি। কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.55 পার স্কোয়ার মিলিমিটার। অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.09 পার স্কোয়ার মিলিমিটার। কে বলতেছে এটা? আর এসে বলছে 9.70 বলছে। তারপর হচ্ছে কি 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 পাওয়া যায়। তারপর এই নেম প্লেট দেখে আমি কিভাবে কারেন্ট বের করবো, দেখেন এখানে বলছে কি, ডিটারমাইন দ্য বাস বার সাইজ ফর দ্য সেকেন্ডারি সাইড অফ এ এত কেভিএ ট্রান্সফরমার ইন এত সাবস্টেশন ইউজিং থ্রি ফেজ সিস্টেম অ্যান্ড দ্য অ্যাপ্লাইং দ্য সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর অ্যাপ্লাই করে আপনি এই এত কেভিএ ট্রান্সফরমারের বাস বার সিলেকশন করেন। তাহলে দেখেন বাস বার যখন বললো তখন আমাকে কারেন্ট বের করতে হবে। কারেন্ট বের করলাম, কারেন্ট বের করে আমার আর বাসবারের সূত্র ই করে উইথ ইন্টু থিকনেস করে
ক্যালকুলেশন করে দেখেন এখানে বলছে 812, এখান থেকে 1.55 দিলে আমি কপার একটা পাবো 526 এর বাসবার লাগবে। তো সেটা বের করলাম। তো সেটা আবার অ্যালুমিনিয়ামের বের করলাম, অ্যালুমিনিয়াম যদি হয় সেটা আবার কত স্কোয়ার লাগবে, এটা বের করার পরে দেখেন এখানে বলছে যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো, ফাইন্ড আউট দা ওয়েট অফ বাসবার। আপনি যে বাসবারটা বললেন যে এত হবে, এটা ওয়েট কতটুকু হবে সেটাও আমি বের করবো এই যে সূত্রের মাধ্যমে। এটা দিয়ে কি করলাম, আমি ওয়েট বের করলাম। ধরেন যে যে 5 ফিট এত এত, তাহলে হচ্ছে আমার এখান থেকে আমার টোটাল ঘনত্বটা পেলাম। পাওয়ার পরে আর কি করলাম দেখেন, একটা 8.18 কেজি আমরা একটা বাসবার হলো। একটা বাসবার পাইলেন, একটা বাসবারকে আমি 4টা বাসবার নিলাম, যদিও 5টা বাসবার লাগে, এটা একটা আর্থিং নিয়ে নিই, যেটা নেবেন নেবেন। এটা হচ্ছে 4টা বাসবারে 32.752 কেজি। এটা যদি 1600 টাকা কেজি, এই প্রাইসটা ভেরি করবে, জাস্ট এটা একটা ডিজিট বসিয়ে রাখছি। 52,409.6 টাকা আপনার এই বাসবার চারটার দাম। দেখেন কতটা চমৎকার এখানে আলোচনা, এই একটা এইখানে 1 ঘন্টার একটা আলোচনা। আরো সাপোর্টিং ডকুমেন্টস গুলো দেখাই, এখন ব্যস্ততার জন্য দেখাচ্ছি না। তো আপনি ইঞ্জিনিয়ার হিসাবে এটার প্রাইস কতটা হতে পারে আপনি সেটাও কিন্তু বের করতে পারছেন না, বের করতে পারছেন। সো এভাবে এই বাসবার গুলো কত ইঞ্চি পর পর কিভাবে স্থাপন করবে সেটা আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী শেখাই। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের, একটা ক্লাসের আপনাকে বললাম যে এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা করি। মানে যে বিবিটি সাহি, তারপর আর্থিং কেবল ক্যালকুলেশন, বিসিবি, তারপর হচ্ছে আর্থিং লিকেজে, যে আপনার যেটা হচ্ছে যে আর্থিং লিকেজ হয় কিভাবে কিভাবে ক্যালকুলেশন করবো, এটা এগুলো প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে আমরা শিখাই, যেগুলো মনে করেন আমরা প্রফেশনালি কাজ করতে যেও অনেকে অনেক সময় লাগিয়ে দিয়ে বা এটা অ্যাচিভ করতে পারে না বা কোড করার সময় পায় না। ঠিক আছে তো ভাইরা, আমি সবসময় বলি যে আমরা যা জানবো একদম কোড অনুযায়ী জানবো এবং ফ্রেশ ভাবে জানবো। ঠিক আছে। তারপর একটা মজার বিষয় হচ্ছে দেখেন, আমি চাকরি করতে যে একবার এটা নিয়ে অনেক মানে বেঁধে গেছিলাম একটা সিনিয়রের সাথে। মনে করেন আপনি আমরা আছি, একটা রুম হচ্ছে, স্থাপন হচ্ছে একটা রুম, ধরো এই রুমে লাইট টাঙাই দাও, লাইট টাঙাই দেবে যায়, মনে করেন টেকনিশিয়ান এখানে একটা এখানে একটা এখানে একটা লাইট দিয়ে দিল। ভাই এটা কি অ্যাকচুয়ালি এই 2025-এ এসে বা এখন কি এটা যুগ চলে না? এটা নিয়মটা কি? লাইট সেটিং করার নিয়মটা কি কে বলবেন, একজন ভাই বলবেন? অবশ্যই এখানে জানি আমি সিনিয়র পার্সন আছেন, লাইট সেটিং এর নিয়ম কি? ধরেন এই রুমে আমি লাইট সেট করবো, এটা নিয়মটা কি? ভাই প্লিজ, আমরা নলেজ শেয়ারিং করার জন্য এই কর্পোরেশন হেল্প করবো। বলবেন যে রুমটাতে লাইট সেট করবো, আচ্ছা আমি বলতেছি। ধরেন একটা মালিক আমাকে বললো বা আমার ক্লায়েন্ট এই রুমটাতে লাইট সেট করবো, প্রশ্ন হতে পারে যে এটা কি রুম? অফিস রুম। অফিস রুমের স্ট্যান্ডার্ড কত লুমেন্স প্রয়োজন, মানে কত লাক্স প্রয়োজন, কত লাক্স প্রয়োজন এটা রুমে, আমি কিভাবে জানবো? এটা আপনার তো জানার কথা না, এটা জানবে বিএনবিসি বা এনএফপি স্ট্যান্ডার্ড গাইডলাইন। তখন আপনি ইলেকট্রিক্যাল গাইডলাইন আসবেন, এই যে দেখেন এখানে আমরা 154 পেজ কেটে রাখছি। চলে এসছে মিরাক্কেল ভাবে, এখানে দেখেন এটা হচ্ছে ব্যাংকের কোথায় কত আলো থাকতে হবে, সাবস্টেশন কত সব। আমরা যেহেতু অফিস রুম বলছি, দেখেন জেনারেলি অফিস রুমের জন্য আমার 300 লাখ প্রয়োজন, জেনারেলি অফিস 300 লাখ। দেখেন আপনাকে বলে দিল 300 লাখ। 300 লাখ পড়তে কোথায় পড়বে? এটা সারফিক্স ওয়ার্কিং এরিয়াতে পড়বে। যারা যেখানে বসে টেবিলের উপরে কাজ করবে, টেবিলের উপরে 300 লাখ পড়তে হবে। এটা বের করার জন্য আবার আপনার একটা সূত্র আছে ম্যানুয়ালি, আর যদি আপনি সফটওয়্যার দিয়ে করেন সেটা ভিন্ন ইস্যু। এখানে কোথায় আমরা ম্যানুয়ালি একটু দেখি আগে, সফটওয়্যার তো অটো। এখানে দেখেন আমরা যেটা করি যে লেভেল লাক্স লেভেল, এই সূত্রটা আছে। এই সূত্রটার জন্য কি কি জানা লাগবে দেখেন, এই সূত্রটা এন সমান ই ইন্টু এ, এফ ইন্টু ইউ এফ এম এম। ই দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে নাম্বার অফ লাইট, রিকোয়ার্ড লাক্স লেভেল, রুম এরিয়া, রুম লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটি লাইট কতটা ই দিবে, তারপর ইউটার স্পেক্ট্রাম, ম্যাটার স্পেক্ট্রাম। এগুলো সবগুলো যদি মান আপনি বসান তাহলে এন সংখ্যক লাইট পাবেন। এটা দেখেন রুমের দৈর্ঘ্য প্রস্থ এগুলো অটো করা আছে, হাইট কত কি হবে, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেন্স ফ্যাক্টর, এগুলা তাই পাবো, অনেক ব্যাখ্যা আছে। এগুলা তো
শর্টকাট ভাবে না। তারপর হচ্ছে দেখেন প্রতি কয়টা লাইট টাঙাবো কি টাঙাবো এটা অটোমেটিক বেরিয়ে যাবে এক্সেলে। আমাদের এই এক্সেলটাতে অটোমেটিক বেরিয়ে যাবে। তারপর হচ্ছে যে লাইট 120, তারপর হচ্ছে 18টা লাইট লাগবে 6টা। কিভাবে দেখেন রুম লেন্থ, এটা যদি আপনি চেঞ্জ করেন এটা কিন্তু অটো অটো, এটা এটা কোনো না। আহ, এই যে আমরা যদি দেখেন এখানে 6 আছে, যদি আমি এখানে 10 দিই তাহলে ঘটনা ঘটছে কি দেখেন, এই যে দেখেন লাইট হচ্ছে 9টা, 10টা লাইট। তো এটা হচ্ছে এই ডাটাগুলো আপনারা যদি খালি বসাবেন হচ্ছে করবেন কাজ করার সময়। 5টা লাইট, 5টা লাইট মানে কি 6টা লাইট। এটা ধরেন আমি এখন ক্যালকুলেশন করে বেরিয়ে গেলাম যে এটা 6টা লাইট আমার প্রয়োজন। আর 6টা লাইট যে প্রয়োজন এটা কিভাবে স্থাপন করবেন আপনি, সেটা কি জানা আছে না? 6 জায়গাতে 6টা টানা হয়ে যাবে না, এটা তো স্ট্যান্ডার্ড নিয়ম আছে। স্ট্যান্ডার্ড কি, ওয়াল থেকে কতটুকু থাকবে, এই ওয়াল থেকে কত থাকবে, এই লাইট থেকে এই লাইটের দূরত্ব কতটুকু হবে, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। ওই নিয়মটা হচ্ছে কি যে এই পাশে যতটুকু হবে এর তার ডাবল হবে, এবং একটা থেকে একটা ডিস্টেন্স ইকুয়ালি সমান হবে। এটা আপনাকে ডিটেলস এখন আমরা দেখাতে পারতেছি না, এটা কোরআন সময় দেখাবো, আমাদের কোর্সে আলোচনা হয়। লাইটটা সিকোয়েন্সলি এই পাশ থেকে কতটুকু, এই পাশ থেকে কতটুকু কি হবে, এই পাশ থেকে কতটুকু হবে সবকিছু, এবং ফ্যান গুলো কিভাবে টাঙানো হবে এগুলো এই ড্রয়িং গুলা দেখানো হবে। এখন এসএলডি তে আসি আমরা। এসএলডি টা কি আসলে এটা এসএলডি, আপনি একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ারের বেতন 30 থেকে 40 হাজার সর্বনিম্ন বেতন পাবেন, আরো বেশি হবে জুনিয়র। এসএলডি টা হচ্ছে যে একটা ফ্যাক্টরির টোটাল কানেকশন গুলো কিভাবে কোথায় কি আছে এবং প্রপার ওয়েতে আছে কিনা, এটা হচ্ছে একটা মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে আপনি এটা প্রকাশ করবেন। এখন এটা যদি প্রকাশ করতে যান আপনি, তাহলে তো আপনাকে অনেক নিয়ম নীতি জানতে হবে, কোনটাতে কত অ্যাম্পিয়ার প্রয়োজন। এখানে কি দেখেন, এই যে ছেড়ে ড্রপ আউট, তারপর সিটিপিটি, তারপর যে আবার কেবল, তারপর যে ভিসিবির মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে, তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমার যে ইনফরমেশন থাকে, এখানে আর্থিং কয়টা হবে কি হবে না হবে, চেক ব্যাক করে প্রত্যেকটা পয়েন্ট চেক করে সঠিক এটা আপনাকে এসএলডি দিতে হবে, আর অ্যাজ বিল্ড যা আছে তাই আপনাকে আপনার বোর্ডে ডিবিতে করতে হবে। এটা কি এত সহজ? ধরেন যে একটা মেশিনের 200 অ্যাম্পিয়ার লেখা আছে, এটা কত অ্যাম্পিয়ার খাবে এই মেশিনটাকে অ্যানালাইসিস করেও কিন্তু আপনাকে ব্রেকার সেট করতে হবে, এসএলডি সেট করতে হবে। এটা যদি আপনি সিকোয়েন্স ধরে কাজ করেন তাহলে সহজ, আর যদি আপনি দৌড়াদৌড়ি করেন আপনি সারা জীবনেও আপনি এসএলডি শিখতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। যদি সিকোয়েন্স ধরে আপনি আগাতে চান বা করতে করতে, ধরেন আপনি এসএলডি জানেন আপনি অটোক্যাড জানেন না, অটোক্যাড জানেন আপনি এসএলডি জানেন, এরকম না। সব বিষয়গুলোকে সিকোয়েন্সলি আপনাকে মেনটেন। তারপরে দেখেন এই বিল্ডিংটাতে আমার এলপিএস, এলপিএস প্রয়োজন কিনা আপনি বুঝবেন কিভাবে, দুই ভাবে বোঝা যায়, একটা এনএফপি এর ভাষায় একটা বিএনবিসির ভাষায়। বিএনবিসি যদি 40 ইন্ডেক্স হয়, ইন্ডেক্স, তাহলে হচ্ছে এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন। আর এনএফপিএ কি বলে, 75 ফিট আপনার হাইট হয় তাহলে হচ্ছে 5 ফিট হাইট হয় তাহলে হচ্ছে ক্লাস 1 ম্যাটেরিয়াল, আর যদি 75 ফিটের বেশি হয় তাহলে হচ্ছে ক্লাস 2 ম্যাটেরিয়াল। এভাবে আপনার এটা ডিভাইড বাই করেছে। এখন বাকি যে এয়ার টার্মিনাল, তারপর হচ্ছে কত ফিট দিবেন, কিভাবে এই ছাদের উপরে যে এয়ার টার্মিনাল গুলো স্থাপন করবেন, ডাউন কন্ডাক্টর করবেন, বোরিং করবেন, এগুলো সব ওখানে ডিটেলস দেওয়া আছে, জাস্ট খেলে আপনি বসাবেন। আমরা এই কোর্সে কোনো ডিটেলস, আপনি 2টা থেকে 3টে ক্লাস হয়, এই কোর্সে আপনি টোটাল মানে একদম প্রফেশনাল ওয়েতে আপনি এলপিএস ডিজাইন করতে পারবেন প্রিয় ভাই। তারপর হচ্ছে থার্মোগ্রাফি। থার্মোগ্রাফিটা হচ্ছে একটা স্ক্যানার, এই স্ক্যান করবেন আপনি কোথায় কত টেম্পারেচার আছেন কেবলের মধ্যে, এই বিষয়গুলো আপনাদেরকে মানে দেখতে পাবেন। এই এটার মধ্যে আর এখানে 103 আছে, 150 আছে, কেবলের মধ্যে তার হাত দিয়ে দেখা মানে সুযোগ নাই। তো এই জিনিসগুলো একটু লিখছেন স্যার এসএলডিটা কি মেশিনের ডিটেলসে কি দিতে হয়? এসএলডি তে মেশিনের ডিটেলস দিতে হয় না। আপনার ধরেন একটা 300 অ্যাম্পিয়ারের একটা মেশিন আছে, তো সেখানে ডাইভার্সিটি লোড আছে, তারপর হচ্ছে কন্টিনিউসলি লোড আছে, এগুলোকে মেজারমেন্ট করে আপনাকে এসএলডিটা কে আপনার কমপ্লিট করতে হয়। ঠিক আছে, ওটা তো একটা পার্ট, ধরেন আপনার 10টা পার্ট আছে, তখন মেন ব্রেকার কত দিবেন, এই সিকোয়েন্স গুলো আপনাকে মিলাইতে হয় প্রিয় ভাই।
তো এই থার্মোগ্রাফি এইগুলা স্ক্যান করে থার্ড পার্টির কাছ থেকেও করে নেয়, কেউ নিজেও করে, কোনো সমস্যা নাই। এই আপনার এই টেম্পারেচার এই হিস্টোরিতে আপনার কোনটা কি হয়ে আছে আপনাকে লিখতে হবে। তবে 40-এর এই যে 40°+ যদি হয় তাহলে ওটা হচ্ছে আপনার প্রবলেম হটস্পট নামে গণ্য হয়, তখন ওখানে কাজ করতে হবে, ওটা তাৎক্ষণিক অফ রেখে। একজন লিখছেন জাস্ট মেন বেকারটা পর্যন্ত দিলে হয়। আমি আপনার কথা বুঝিনি এখানে, হ্যাঁ, আপনি একটু প্রয়োজনে যদি আরো বিস্তারিত করে আমাকে ফোন দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন। আমি বলছি একটা এসএলডি, আপনার কানেক্টেড লোড, ডাইভার্সিটি লোড, এগুলো সব হিসাব নিকাশ করে আপনাকে কমপ্লিট করতে হবে, এবং স্ট্যান্ডার্ড কত কোথায় কি হবে এগুলো মেনটেন করে আপনাকে করতে হবে। কত পার্সেন্ট আপনি বেশি নিতে পারবেন, কত পার্সেন্ট, যেমন হচ্ছে মোটর লোডের ক্ষেত্রে আপনি 250 গুণ আর 2.5 গুণ আপনি বেশি নিতে পারবেন, মানে কি 10 অ্যাম্পিয়ার হলে এর সাথে 2.5 গুণ বেশি নিতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনি আরো কম লোড হতে 2 গুণ নেয়, কেউ হচ্ছে 1.5 নেয়, এগুলো ভাগ আছে। আপনি কিসের ক্ষেত্রে কি নিতে চাচ্ছেন ওটা আপনার হিসাব নিকাশ করেই কাজ করতে হবে। তো আজকে তো যেহেতু আজকে আমাদের সাথে ফ্রি আলোচনা বা অনেক আলোচনা করতেছি, সেজন্য হয়তো আপনাদেরকে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। কোনো এক সময় হয়তো আমাদের কোর্সের সাথে ইনভলভ হলে আপনারা পারবেন, এবং আর না হয় ব্যক্তিগতভাবে যদি প্রয়োজন হয় আমাকে ফোন দেবেন। আমাদের এখানে কোর্স করতে হবে এমন কোনো বিষয় না, আমাদের নলেজ শেয়ারিং করাই হচ্ছে উদ্দেশ্য। তারপর দেখেন কেবল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কেবল একটা কেবল রেড ইয়েলো ব্লু অনেকগুলো দেয়, আমরা হাতে ধরে কাজ করি, সেজন্য এটা একটা বিধান আছে কি 5 মেগা ওহমের, 5 মেগা ওহমের বেশি ইন্স্যুরেন্স ব্যারিয়ারটা থাকতে হবে মিটারের মধ্যে। এগুলা 6 মাস 3 মাস এভাবে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা মেপ আপনার অনুযায়ী আপনাকে এগুলা মেজারমেন্ট করে রাখতে হবে, না এবং রিপোর্ট তৈরি করে বিভিন্ন প্রকার অডিট গুলা এসে এগুলা দেখবে কেমন। তো যেমন এই যে দেখেন এটা আর এস এর একটা ক্যাপ, এই কোন জায়গায় কি প্রবলেম হয়েছে এভাবে ওরা এই যে ফাইন্ড আউট করে ক্যাপ দিয়ে যাবে, ফাইন্ডিং দিয়ে যাবে। মনে করেন এখানে এটা হচ্ছে যে ম্যাট ছিল না, তাই কোথায় এগুলা এই জায়গাটা ওপেন, তারপর হচ্ছে লুপিং আছে, তারপর হচ্ছে এলপিএস নাই, মানে এই যে এসএলডিটা প্রপার করা হয়নি, এগুলা ওরা এখানে এলপিএস নাই দেখেন, এখানে বলছে যে লাইট প্রোটেকশন সিস্টেম ইজ নট স্টপ, এটা বলতেছি এভাবে আপনাকে। এই যে আমি আপনাকে বলছিলাম যে রিস্ক ইন্ডেক্স যদি 40 হয় তাহলে আপনার বলতেছে রিস্ক ইন্ডেক্স 40 হয়ে যাচ্ছে, সো এখানে আপনার অবশ্যই এলপিএস প্রয়োজন। এভাবে প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা আপনার জড়িত। যদি আপনি সিকোয়েন্সলি জানেন, ধরেন এই যে ভাই বলে না যে ভাই কোর্স করতে হবে কেন, ভাই কোর্স করতে এই জন্যই হবে যে আপনি যখন একা একা শিখবেন বা ইউটিউব থেকে শিখবেন আপনি সিকোয়েন্স মেনটেন করবেন না। আপনি আমার কাছে আসবেন যে আর্থিং প্রপার আর্থিং নাই এখানে, তাহলে দেখেন এই যে ফাইন্ডিংটা, এই যে ব্যাটারির শু নাই এখানে, দিতে হবে টোটাল, এই যে এখানে এখানে দেখেন ট্রেনিং নাই তাই ট্রেনিং দিতে হবে। এভাবে যখন আপনি একটা কোর্স করবেন সিকোয়েন্সলি আপনি এই বিষয়গুলো আপনার আলোচনা করা এবং দেখার সুযোগ তৈরি হবে। যদি এই কোর্সের অপরচুনিটি হচ্ছে এতটুকুই, মানে কোর্স করতে হবে বিষয়টা না। আর সেজন্য আপনারা যারা কাজ শিখতে চান আমাদের এই যে সিকোয়েন্সটা যে মেনটেন করছি দেখেন অলমোস্ট কিন্তু এখানে চলে এসছে, অলমোস্ট মানে এই কামটা যদি আপনি জানেন বুক ফুলিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারেন প্রিয় ভাইরা। ঠিক আছে, আপনাদের যারা সুযোগ আছে আমাদের সাথে কোর্সে এনরোল হওয়ার জন্য, আমাদের এটা হচ্ছে আপনার কোর্স মডিউল, আপনাদের চ্যাট বক্সে, আমাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা প্রদান করবেন। জাস্ট যারা চ্যাট বক্সে নাম্বার দেবেন আমি শুধু তাদের সাথে কথা বলবো কোর্সের ব্যাপারে। আর কোনো ব্যাপারে যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমি এই নাম্বারটা আমার ওপেন থাকে, কোম্পানির নাম্বার এটা, কোনটা যেন, এই নাম্বারটা, এই নাম্বারটা আমার কাছে থাকে। আপনার যে কোনো সহযোগিতা এবং সমস্যার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা কোর্স করতে চান আমাদের এই কোর্সটা আমি বলতেছি যে আমি সবসময় এই কথাটা বলি লাইফ চেঞ্জিং কোর্স, ছোট্ট একটা কোর্স, আপনি ইঞ্জিনিয়ারিং বুক খুললে আপনি কাজ করতে পারবেন ভাই। আপনি অটোমেশন শিখেন, আমাদের এখানে অটোমেশন কোর্স আছে 50,000 টাকা, মানে কোর্স একটা, সেটা শিখে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় আমার পার্টিসিপেন্টদেরকে বলি যে ভাই আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও প্রপার ভাবে, তারপর তুমি 1 লাখ করো 10 লাখ করো কোনো সমস্যা নেই, তুমি সিঙ্গাপুর যাও কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি প্রপার ওয়েতে কাজ না শিখতে পারেন তাহলে আপনি মানে অটোমেশন শিখেন আর যেটাই শিখেন এটা নিয়ে অহেতুক হবে আমার মনে হচ্ছে।
আমার ক্ষুদ্র জ্ঞান, এটা নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম। কোর্স মডিউলটা কি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া যাবে? কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন মেহেদী ভাই আপনি? আর আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে আমরা দিয়ে দেবো, আর নাহলে আপনার নাম্বারটা প্রদান করবো। আমি মডিউলটা নিয়ে একটু আলোচনা করতেছি, দেখেন যে যদি আপনাদের জানতে চাইছেন। course module। এখানে আসলে সময় স্বল্পতার কারণে অনেক বিষয় আপনাদেরকে খুব শর্ট করে গিয়েছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে এটা এটা অনেক একটা প্রসেস। আমাদের কোর্স মডিউল দেখেন যে এখানে 25টা, আমাদের 24-25টা ক্লাস হবে। আলোচনা করেছি সব এখানে আমি সিকোয়েন্স দিয়ে রাখছি। মানে আমি যেহেতু 12 বছর এই লাইনে কাজ করেছি, এই সিকোয়েন্সলি এই জিনিসটা দিয়ে রাখছি, এবং যেভাবে একটা একটা করে ধরে, এটা তো মনে করেন এই 25টা ক্লাসে যে আলোচনা করবো তাই আপনাদের আলোচনা করলাম 1 ঘন্টায়, কিন্তু এখানে একটা একটা করে 1 ঘন্টা 40 মিনিট 1.5 ঘন্টা করে একটা একটা বিষয় নিয়ে যখন আলোচনা হবে, বিভিন্ন কোড নিয়ে কথা হবে, আপনাদের প্রশ্ন শুনবো, এভাবে কিন্তু আমরা এবং আলোচনা করব। তখন দেখবেন যে আপনি এতটা ইজি প্রসেস যে শেখা যায়। আপনি এই কোর্সে যদি না যুক্ত হন তাহলে আপনি বুঝবেন না। আমি আমি এভাবে এভাবে বলতেছি যে আপনি যেহেতু আমাদের কোর্স টাকা দিয়ে, আমি সবসময় বলতেছিলাম যে টাকা ছাড়াই যদি কোর্স করা যেত তাহলে আরো ভালো লাগতো, তাহলে হয়তো আমাদের কথাটা শুনতে আপনার ভালো লাগতো। এখানে কি, অল ডকুমেন্টস পিডিএফ দিব, ডেইলি ক্লাস রেকর্ড দিব, অফলাইন ক্লাস করার সুযোগ দিব, সাবস্টেশন আছে, আমাদের অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, আমাদের সিনিয়র সাথে কমিউনিকেশন, আপনি একটা কাজ করতে গেছেন লাইফ টাইম দিব। এগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার এবং হচ্ছে কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, অটোক্যাড শিখতে পারবেন। এই জিনিসগুলো আমরা লাইফ টাইম আপনাদের প্রোভাইড করবো যখন আপনাদের প্রয়োজন। ঠিক আছে? তো একজন আমাদের কোর্স ফি হচ্ছে এটা 7,500 টাকা। আর আমরা ফার্স্ট 10 জনকে আমরা 6,000 টাকা কোর্স করার সুযোগ করে দিই। যারা অফারে ভর্তি হতে চান তারা খুব দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, তাহলে আপনারা অফার পাবেন। চ্যাট বক্সে নাম্বারটা দেন, আমাদের অফিস কালকে হয়তো কথা বলবো আপনার সাথে, যে আপনার ভর্তি মেথডটা দিয়ে দেবো, আপনারা ভর্তি হয়ে আপনাদের এই অফারটা নিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, যদি কোর্স করে মনে হয় যে 4,000 টাকা বা ছয় নাকি 6,000 টাকা আপনার কাছে কিছু মানে অনেক অপ্রয়োজনীয় মনে হয়েছে, আপনার কোর্স করার পরে আপনার টাকাটা রিটার্ন দিয়ে দিন। যদি মনে করেন যে না শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কেমন? আর একটা তার সাথে সাথে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং বিডি, আমরা স্পেয়ার পার্টস, অটোমেশন, কনসালটেন্সি সব বাংলাদেশে কাজ করি। আর হচ্ছে অ্যাডভান্টেক বিডি এর প্রফেশনাল কোর্স গুলো একটা নলেজ শেয়ারিং এর জন্য। কেমন? ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, আমরা অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই ডিপ্লোমা। আপনাদের যদি কেউ থাকে আশেপাশে, আমাদের নাম্বারটা দেবেন প্লিজ। আমরা একদম প্রফেশনাল ভাবে তৈরি করব। আহ, এই জিনিসগুলো এবং হচ্ছে পিএলসি বিএফডি প্রোগ্রামিং পর্যন্ত তারা পারবে ইনশাআল্লাহ, আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবে। থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর যারা কোর্স করতে চান তারা নাম্বারটা দেবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে আপনাদেরকে পাওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে তো আমরা ভিডিও রেকর্ড এবং মডিউল পাঠাই দেবো। ভাইয়ের প্রশ্ন স্যার আছে প্লিজ? স্যার এই কোর্সটা কত দিনের কোর্স স্যার? এটা 2.5-3 মাস লাগে, মানে সপ্তাহে 2টা করে ক্লাস নিতে আমরা অনলাইনে। আর অফলাইনে যদি আপনারা আসতে চান যে কোনো সময় আসতে পারবেন। এটা কোর্সের শেষও আসতে পারবেন, যে ভাই আমি লাইট লুমেন্সটা আবার একটু দেখতে চাই, বা এটা কিভাবে হলো, এই জিনিসগুলো আমাদের সাথে ডিসকাস করার সুযোগ থাকবে। কেমন? এবং সকল ডকুমেন্টস। স্যার জি। অনলাইনে তো ক্লাস বুঝলাম, যেগুলো থিওরি আছে সেগুলো অনলাইনে করা যাবে না, কিন্তু অনেক প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আছে এগুলো তো স্যার যেমন সাব স্টেশন তারপরে এসিবি ভিসিবি, এগুলো তো স্যার হচ্ছে এসিবি ভিসিবির যে কন্ট্রোলিং, অনেক পোর্ট থাকে, ইন্ডিকেশন কন্ট্রোলিং, অটোমেটিক কন্ট্রোলিং, এগুলা ট্রিপিং, এগুলো তো স্যার পিন গুলা সবগুলো তো আমাদের প্র্যাকটিক্যালি দেখা উচিত, না হলে তো স্যার আমরা বুঝতে পারবো না। না, আমি বলি, আপনি আপনি হয়তো গুলাই ফেলছেন। বিষয় হচ্ছে কন্ট্রোলিং পার্ট গুলো তো আপনি শিখবেনই। আগে আপনার মনিটরিং করার জন্য যে কাজগুলো দরকার সেখানে এখানে আপনি অনলাইনে আপনি মানে করতে পারবেন। আর কন্ট্রোলিং, ম্যানুয়াল কন্ট্রোলিং, এগুলো তো বিগ পার্ট, আপনি ওগুলো শিখবেন। আপনি আপনি যদি আইসা এখানে শিখতে চান আপনি শিখবেন, কিন্তু এটা সাবস্টেশন কিভাবে সাজাবেন, কিভাবে মেনটেন করবেন, ডকুমেন্টস গুলো কি হতে পারে, সবকিছু এখানে পাবেন আপনি। তো মানে আপনি কি শুধু ডকুমেন্ট গুলো প্রোভাইড করবেন, যে বিএনবিসি এগুলো রুলস অনুযায়ী কিভাবে কাজ করতে হবে হ্যাঁ এগুলো হ্যাঁ, একটা ডকুমেন্ট ধরেন গুলো? ধরেন আপনি আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একটা সাবস্টেশন লেআউট করবেন।
আচ্ছা। ঠিক আছে। জি। তারপর হচ্ছে ক্যালকুলেশন করবে এলটি তে কেবল ক্যালকুলেশন ভোল্ট, আপনি যে পার্ট টু পার্ট পাস বা হ্যাঁ। হ্যাঁ। পিএফআই কিভাবে ডিজাইন করবেন আপনি সেটা জি। করবেন। আর হচ্ছে কন্ট্রোলিং পার্ট তো আপনি আপনার মতো করে করবেন, এখানে কন্ট্রোলিং পার্ট আপনাকে শেখানো হবে না। না, হ্যাঁ, এখানে আমি হচ্ছে অটোকেড পারি, সাবস্টেশন পারি, মানে আমরা এগুলোই পারি, কিন্তু বিএনবিসির যে রুলস গুলো আছে এগুলো আসলে আমি জানি না সেটার। সেই কারণে আপনি কি শুধু বিএনবিসির এগুলো রুলস গুলো প্রোভাইড করবেন, যে এলপিএস এর মানে কি রুলস ফলো করে আমি এলপিএস ডিজাইন করব, তারপরে ভাই হচ্ছে ভাই শোনেন, একটা আমি বলি, সাবস্টেশন ডিজাইন করব। আপনি শুধু, আমি তো বলতেছি ধরেন একটা সাব স্টেশন ভিতরে আপনি ঢুকবেন বা আপনি হুম, বানাবেন, হুম। এখানে যত প্রকার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, হ্যাঁ, সেগুলো আমরা মেনটেন করবো। জি। আপনি আপনি খুবই মজা পাবেন এই কোর্সটাতে, মানে যাদের সুযোগ আছে আমরা আসেন, আমরা একটা জিনিস দেখি, ওই জন্য আসলে অনেক কিছু দেখার আছে ভাই আমার। এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন মজার বিষয়, একটা দেখেন, এটা কেউ কল্পনাই করতে পারে না কতজন আপনি প্রশ্ন করবেন। ধরেন এলইডি প্যানেল আছে এখানে, আপনি 100 মিটার পর আপনি এখানে ই করবেন, ডিবি বা এমডিবি বা মেশিনে কানেকশন দেবেন। আপনি যদি অ্যাজ ইউজুয়াল আপনি কেবল চার দেখে এখানে দেন, আপনি কখনোই এখানে 400 বা 380 ভোল্ট পাবেন না, ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তো এই ভোল্টেজ ড্রপ যদি হয়ে যায় তখন আপনার এখানে মেশিনটা আপনার চলবে না, কিছু মেশিনের গায়ে তো লেখাই থাকে এত ভোল্টেজ প্রয়োজন। তো ওইটা আপনি কিভাবে মেনটেন করবেন, দেখেন বিএনবিসি তে কত বলতেছে, 2.5% ভোল্টেজ অ্যালাউ করে, মানে 10, এনএফপি হচ্ছে 5, আর 20, 400-র মধ্যে 20, তারপর হচ্ছে এনএফপি 3 থেকে নাকি বিটি সিস্টেম 3 থেকে 8%, কিভাবে হয়েছে? এই যে সিকোয়েন্স গুলো আমি যেটা বলতেছি, এগুলা কেন হয়, কিভাবে আলোচনা করব, কিভাবে বের করব। তারপর হচ্ছে দেখেন এ বি এবং সিডি দুটা পার্ট, এত মিটার পর আমি যদি কারেন্ট নিয়ে 100, এখানে নিয়ে 150, ভোল্টেজ ড্রপ কিভাবে হবে, কিভাবে বের করব। তারপর হচ্ছে কত আর এম কেবল ইউজ করতে হবে। এই যে দেখেন পার্ট টু পার্ট, আমি যদি একটা কেবল ইউজ, ধরেন 400 আর এম হয়েছে, আমি একটা না ইউজ করে দুটো যদি ইউজ করি কি হবে, একটা টার্মিনালের মানে একাধিক কেবল ইউজ করার নিয়মগুলা কি, এগুলো আপনার প্রত্যেকটা, এবং দেখেন কালার কোড চেঞ্জ হয়েছে, রেড ইয়েলো ব্লু এখন হচ্ছে ব্রাউন ব্ল্যাক গ্রে ব্লু, এটা কে চেঞ্জ করেছে? আইএসসি চেঞ্জ করেছে, জাস্ট খালি বিএনবিসি উঠাই দিয়েছে, এই যে বিএনবিসির একটা টেবিল। ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় আপনাকে এখানে আলোচনা করা হবে স্লাইডে, এবং কেমনে হয়েছে ওগুলো হচ্ছে আপনার সাইড নোট দেওয়া হবে। এবং এটাকে দেখেন এলপিএস, আমি একটু শর্ট করেছি আজকে আলোচনাটা, এই বিএনপিএসসি বা এনএফপি, যে এখানে লাইটিং প্রোটেকশন এলপিএস, এই এলপিএস এর জন্য এই আপনি যদি 9টা পেজ পড়েন তাহলে আপনার রিস্ক ইন্ডেক্স কত আছে, কি আছে না আছে, আপনি সব আপনি বের করতে পারবেন। কেমন এটা, এগুলো এইগুলো আপনাদের জন্য একদম কেটে কেটে আমরা রাখছি, যেন আপনার মানে আমরা পড়াবো। মানে ধরেন আজকে এনএফপি কি এলপিএস নিয়ে আলোচনা হচ্ছে, এলপিএস এর যা ডকুমেন্টস আছে আপনার দিয়ে দেবো সাথে সাথে। আপনি আমি আলোচনা করলাম, আপনি কিছু জানেন, কিছু আমার আপনার ডকুমেন্টসে কিছু আপনি দেখবেন, দেন আপনি ওটা একদম ইয়ে হয়ে যাবে। ওকে। তারপরে এই যে এসএলডি তে আপনার ই হয়, কেবল গুলো যে আমরা প্রকাশ করব কিভাবে করব, এই কেবল গুলাকে, এটা অনেক বিষয় আছে ভাই, আপনি সুযোগ থাকলে আসেন এই কোর্সে, অনেক ভালো লাগবে। Thank you. তো বুঝতে পারছি বিষয়টা। মানে প্রপারলি একজন মানে ইঞ্জিনিয়ার হিসেবে বুক খুলে কাজ করার জন্য এই কোর্সটা আপনাকে হেল্পফুল হবে। থ্যাংক ইউ। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা কোর্স করতে চান নাম্বার দেওয়ার জন্য, এবং আমাদের আজকের আলোচনার যদি একজন ভাই একটু রিভিউ দেন যে আমাদের কোনো ভুল ত্রুটি বা এইগুলা ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজনীয়তা আছে কিনা, যদি কথা বলতে চান বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। জি স্যার, আমি আপনার এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছিলাম স্যার। আর আমি এখনো আসলে ফুলি আপনার ক্লাসে জয়েন করতে পারি নাই অ্যাডমিশন নেওয়ার পরে। আপনি কত বেঁচে আছেন ভাইয়া? স্যার, কত বেছে আমি আরো আগে আপনাকে ওই যে বিকাশে পেমেন্ট করছিলাম স্যার, হম হম। কিছু মানে টাকা। ক্লাস করেননি এখনো? না, ক্লাস করি নাই। তাহলে একটু নক দিয়ে, আমি মানে নিউ ব্যাচে 24তম ব্যাচ হবে। আচ্ছা, আমি ওই কয়েকবার নক দিছিলাম ওই অ্যাডভান্স, একটা আছে না আপনার ওই যে 31 নাম্বার। হ্যাঁ
নাম্বার লাস্ট ডিজিটটা আচ্ছা, আপনি আমার সেটা। একটু মেসেজ দিয়ে রাখেন, তো হয়তো 24তম ব্যাচ শুরু হয়নি সেজন্য আপনাকে মেসেজ দেয়নি হয়তো বা। হুম। আচ্ছা আমাদের এই স্যার, যে শুরু কবে হয়ে যাবে, হবে, কখন হবে, কাইন্ডলি যদি একটু জানাইতেন তাহলে এটা ভালো হতো। কালকে আপনাকে বলতে পারবো আমি, হ্যাঁ। আচ্ছা স্যার। আপনি একটু নক দিয়ে রাখছেন, প্লিজ। আচ্ছা। থ্যাংক ইউ। আর কেউ আছেন? কোনো সমস্যা? না হলে আজকে যদি কিছু বলার থাকে, পরামর্শ, আমাদেরকে পরামর্শ দিতে পারেন ভাই হিসাবে। আহ, আপনাদের পরামর্শে আমরা আগাইতে চাই, বা এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজনীয়তা আছে কিনা, এই দুই পয়েন্টে কোনো কারো কোনো কথা থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ। তাহলে যদি কথা না থাকে, তাহলে আমার অফিসে আপনাদের কফির দাওয়াত দিয়েই আমাদের লিঙ্কটা 2 মিনিট মতো ওপেন থাকবে। কোনো কথা থাকলে বলতে পারেন, বা আমাদের চ্যাট বক্সে নাম্বার দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।